হাই, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আহ, একটা মাস আগে আমাদের চ্যানেলটা ডিমনিটাইজড হয়ে গিয়েছিল। আমি তোমাদের সামনে এসে বলেছিলাম যে কবে ঠিক হবে কি হবে না আমি জানি না। তোমাদের সামনে আর গল্প আনতে পারবো কিনা সেটাও জানি না। সেসব এসে বলেছিলাম, তোমরা সাপোর্ট করেছো, তোমাদের আশীর্বাদ আমাদের মাথায় ছিল বলেই তাই জন্য আমরা আবার ব্যাক করতে পেরেছি। আমরা আবার মনিটাইজড হয়েছি, আবার আমরা গল্প নিয়ে ব্যাক করতে পেরেছি। সমস্তটাই তোমাদের কৃতিত্ব। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। সবাইকে অনুরোধ করব আজকের গল্পটা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শোনো। শুরু হচ্ছে আজকের গল্প, রুকসার বাই। ঘড়ির কাঁটায় রাত 2টো। বাইরের আকাশ চিরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। শোভাবাজার থেকে সোনাগাছি ঢোকার সরু গলিটায় গোড়ালি সমান কাদা আর জল। রাস্তার ধারের নিয়ন আলোগুলো বৃষ্টির জলে ঝাপসা দেখাচ্ছে। একটা কালো রঙের বুলেট বাইক এসে থামল হোটেল গ্ল্যামারের সামনে। ইঞ্জিনের শব্দটা এই মাঝরাতের নিস্তব্ধতায় একটা অদ্ভুত আতঙ্ক তৈরি করল। বাইক থেকে নামলো শিবা। পরনে কালো শার্ট, ট্রাউজার্স আর পায়ে ভারী বুট। বৃষ্টির জল তার চুল বেয়ে মুখে পড়ছে, তাতে যেন আরো ভয়ানক লাগছে তাকে। এই সোনাগাছিতে এমন কোনো নোংরা কাজ নেই যা শিবার হাত দিয়ে হয় না। সেই আন্ডারওয়ার্ল্ডের ক্লিনার। শিবা হোটেলের সরু পানের পিকে ভর্তি সিঁড়ি ভেঙে সোজা 3তলায় উঠে এলো। 314 নম্বর ঘরের সামনে দুজন সন্ডামার্কা বডিগার্ড দাঁড়িয়ে। শিবাকে দেখে তারা নীরব হয়ে গেল। শিবা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের বাতাস ভীষণ ভারী। সস্তা হুইস্কি, দামি হাবানা সিগারের কড়া গন্ধ, আর তার সাথে মিশে রয়েছে কাঁচা রক্তের গন্ধ। সব মিলিয়ে বমি হওয়ার উপক্রম। মেঝের ঠিক মাঝখানে উপুর হয়ে পড়ে রয়েছে বাবান, এলাকার দণ্ডমুণ্ডের কর্তা, বিধায়ক রতন সান্যালের একমাত্র ছেলে। গলার নলিটা বাঁ কান থেকে ডান কান পর্যন্ত নিখুঁতভাবে চেরা। কার্পেটটা রক্তে ভিজে সপ সপ করছে। ঘরের কোণে চামড়ার সোফায় বসে রয়েছে রতন সান্যাল। তার মুখে কোনো শোক বা কান্নার চিহ্ন নেই। চোখের কোল দুটো রাগে আর উত্তেজনায় কুঁচকে যাচ্ছে। সে পরপর সিগারেট টানছে। শিবা শান্ত পায়ে মৃতদেহের পাশে গিয়ে বসল। লাশটার দিকে একবার তাকিয়ে সে রতন সান্যালের দিকে ঘুরল। কাজটা কোনো পেশাদার খুনির। শিবা নিচু স্বরে বলল, গলা কাটার ধরনটা অন্তত তাই বলছে। ছেলেটা চিৎকার করার সুযোগও পায়নি। রতন সান্যাল সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তার গলা থেকে একটা কর্কশ আওয়াজ বের হলো। আমার বখাটে ছেলেটা মরেছে, তার জন্য আমি তোকে মাঝরাতে ডাকিনি শিবা। বাবার মরারই যোগ্য ছিল। গত 6 মাস ধরে ড্রাগের নেশায় ও পাগল হয়ে গিয়েছিল। শিবা ভ্রু কুঁচকে বলল। তাহলে রতন সান্যাল এগিয়ে এসে শিবার ঠিক সামনে দাঁড়ালো। বাবানের কাছে একটা লেদার ব্যাগ ছিল। ওতে বাংলাদেশ থেকে আসা মেয়েদের ফেক পাসপোর্টের সেই ব্ল্যাক বুকটা আর খিদিরপুর ডক থেকে তোলা 5 কোটি টাকার আনকাট হীরের একটা চালান ছিল। যে বাবানকে মেরেছে সেই ওই ব্যাগটা নিয়ে পালিয়েছে। রতন সান্যালের চোখ দুটো এবার হিংস্র পশুর মতো জ্বলে উঠল। সে শিবার শার্টের কলার চেপে ধরে বলল, ওই ব্ল্যাক বুকটা যদি মিডিয়া বা অ্যান্টি ট্রাফিকিং ফোর্সের হাতে পড়ে, তাহলে আমার পলিটিক্যাল কেরিয়ার আর এই সিন্ডিকেট দুটোই একেবারে শেষ হয়ে যাবে। 48 ঘন্টা, তোকে আমি ঠিক 48 ঘন্টা সময় দিলাম শিবা। মাল আর খুনি দুটোই আমার চাই, না হলে পুজোর আগেই আমি পুরো সোনাগাছি আর ডক এরিয়া চালিয়ে দেব। একটা মাছি কেউ বাঁচতে দেব না। শিবা শান্তভাবে রতন সান্যালের হাতটা নিজের কলার থেকে সরিয়ে দিল। তুমি শুধু পেমেন্ট রেডি রেখো রতনদা, লাশ গুম হয়ে যাবে। আর মাল 48 ঘন্টার আগেই তোমার টেবিলে থাকবে।
রতন সান্যাল বডিগার্ডদের নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শিবা এখন একা। সে পকেট থেকে একটা গ্লাভস বের করে হাতে পরল, তারপর নিচু হয়ে বাবানের বডিটা পরীক্ষা করতে শুরু করলো। হঠাৎ শিবার চোখ গেল বাবানের ডান হাতের মুঠোটার দিকে। মুঠোটা শক্ত হয়ে আছে, যেন মরার আগে বাবান কিছু একটা খামচে ধরেছিল। শিবা জোর করে বাবানের আঙুলগুলো ফাঁক করলো। মুঠোর ভেতর থেকে বেরিয়ে এলো একটা মেরুন রঙের ছেঁড়া রেশমি কাপড়ের টুকরো, একটা উড়নার অংশ। শিবা কাপড়টা নাকের কাছে আনলো। একটা চেনা তীব্র আর মাদকতাপূর্ণ পারফিউমের গন্ধ। এই গন্ধটা সে চেনে। এই পারফিউম পুরো সোনাগাছিতে শুধু একজনই ব্যবহার করে। শিবার ঠোঁটের কোণে একটা বাঁকা নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে ওড়নার টুকরোটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। মনে মনে বলল, খেলা তাহলে তুই শুরু করেছিস, এবার দেখা যাক শেষটা কে করে। শিবা ফোন করে তার ছেলেদের ডাকলো। 314 নম্বর ঘরে আয়, মাল প্যাক করতে হবে। সোনাগাছির সরু কাদা প্যাচপ্যাচে গলি, দুপাশে সারি সারি দালাল আর খদ্দেরদের ভিড়। কিন্তু রুকসারের বাড়ির সামনেটা একদম আলাদা। বিশাল পুরনো আমলের লোহার গেট, ভেতরে মার্বেল বাঁধানো সিঁড়ি। রুকসার এখানকার আর 5টা মেয়েদের মতন নয়। সে এই এলাকার উঠতি মাদাম। তার ইশারায় এই তল্লাটের অনেক বড় বড় ডিল পাস হয়। শিবা একা সিঁড়ি ভেঙে দোতলায় উঠল। রুকসারের ঘরের বাইরে থাকা 2 পেল্লাই সাইজের বাউন্সার শিবাকে দেখে রাস্তা আটকে দাঁড়ালো। মাদাম এখন ভেতরে কাউকে। একজনের কথা শেষ হওয়ার আগেই শিবার ডান হাতের সলিড পাঞ্চ সোজা গিয়ে পড়ল তার নাকের পাটায়। হাড় ভাঙার মর্মর আওয়াজ হলো। লোকটা ছিটকে পড়ল মেঝেতে। দ্বিতীয়জন পকেট থেকে ছুরি বের করার আগেই শিবা তার কলার ধরে দেওয়ালের সাথে সজোরে মাথাটা ঠুকে দিল। শিবা ভারী বুট দিয়ে লাথি মেরে রুকসারের ঘরের সেগুন কাঠের দরজাটা হাট করে খুলে দিল। ভেতরের পরিবেশটা বাইরের নোংরা গলি থেকে সম্পূর্ণ আলাদা। ঘরটা দামি চামড়ার সোফা, ঝাড়বাতি আর মকমলের পর্দায় সাজানো। বাতাসে ভাসছে কড়া দামি পারফিউম আর ফ্রেঞ্চ ওয়াইনের গন্ধ। ঠিক যে গন্ধটা বাবান সান্যালের ওই ছেঁড়া কাপড়ের টুকরোতে ছিল। রুকসার বিশাল একটা আয়নার সামনে বসে শান্তভাবে ঠোঁটে ডার্ক ব্লাড রেড লিপস্টিক লাগাচ্ছিল। পরনে একটা কালো নেটের শাড়ি। দরজা ভাঙার শব্দে সে খুব একটা অবাক হলো না, এমনকি ঘুরেও তাকালো না। শুধু আয়নার ভেতর দিয়ে শিবার জ্বলন্ত চোখের দিকে একবার চোখ রাখল। দরজা ভেঙে ঢোকার কি ছিল শিবা? নক করলে তো আমি নিজেই খুলে দিতাম। রুকসার অত্যন্ত শান্ত গলায় বলল। শিবার মাথায় তখন রক্ত চড়ে আছে। সে লম্বা লম্বা পায়ে এগিয়ে এসে রুকসার মাথার পেছনের চুলের মুঠিটা শক্ত করে চেপে ধরল। এক ঝটকায় তাকে চেয়ার থেকে টেনে তুলে আয়নার ওপর চেপে ধরল। রুকসারের মুখটা আয়নার কাছের একদম কাছে, আর তার ঠিক পেছনেই দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলছে শিবা। বাবান কোথায় মালগুলো লুকিয়েছিল? শিবার গলা থেকে বের হওয়া শব্দগুলো যেন সাপের হিসহিসানির মতো শোনালো। তার বাঁ হাতটা ততক্ষণে রুকসারের ফর্সা গলাটা চেপে ধরেছে। রুকসারের মুখে কিন্তু একটুও ভয়ের ছাপ নেই, বরং তার ঠোঁটের কোণে একটা রহস্যময় আবেদনময়ী হাসি ফুটে উঠল। সে নিজের 2 হাত শিবার কলারের ওপর রাখল, কিন্তু ছাড়ানোর চেষ্টা করল না। রুকসার সরাসরি শিবার চোখের দিকে তাকিয়ে বলল, তোর মতো অনেক মস্তান দেখেছি শিবা। তার নিঃশ্বাসের গরম হাওয়া শিবার মুখে এসে লাগছে। বাবান একটা আস্ত শুয়ার ছিল, ড্রাগের নেশায় পাগল। ও কাল রাতে আমার কাছে এসেছিল ঠিকই, কিন্তু মাল নিয়ে নয়। শিবা আরো একটু জোরে চেপে ধরল। মিথ্যে কথা! কাল রাতে ও তোর সাথে ছিল। ওর হাতের মুঠোয় তোর এই ওড়নার টুকরোটা পেয়েছি আমি।
শিবা পকেট থেকে সেই মেরুন রঙের কাপড়ের টুকরোটা বের করে রুকসারের মুখের সামনে ধরল। রুকসার একটুও ঘাবড়ালো না। গলার উপর শিবার শক্ত হাতের চাপের মধ্যেও সে হাসল। ওড়নাটা ছিঁড়েছিল কারণ আমি ওকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলাম। বাবার ওই ব্ল্যাক বুক আর হীরের চালানটা বেচে দুবাই পালাতে চেয়েছিল। আর ও একা ছিল না শিবা, ওর সাথে ছিল ওই শহরের সব থেকে বড় রক্ষক এসিপি আবির সেন। শিবার হাতের পেশি একটু শিথিল হলো। এসিপির নামটা সে আশা করেনি। বাবা আর এসিপি মিলে রতন সান্যালকে গদি থেকে সরানোর চেষ্টা করেছিল। রুকসার এবার খুব সন্তর্পণে শিবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাবা আমাকে বলেছিল ওর সঙ্গে পালাতে, আমি রাজি হইনি, তাই আমার উপর জোর খাটানোর চেষ্টা করেছিল। তারপরও বেরিয়ে যায়। কে ওকে খুন করেছে আমি বলতে পারবো না। হয়তো দেখিয়ে এসিপি নিজে মালগুলো হাতানোর জন্য বাবানকে সরিয়ে দিয়েছে। তুই ভুল জায়গায় এসেছিস শিবা। শিবা রুকসারের চোখের অতলে কিছু একটা পড়ার চেষ্টা করলো। সত্যি বলছে কিনা বোঝার চেষ্টা করলো। মেয়েটার চোখে কোনো ভয় নেই, আছে শুধু এক অদ্ভুত আদিম আগুন। এই প্রথমবার শিবার মনে হলো সে কোনো শিকারের সামনে নয়, বরং একটা সমান লেভেলের খেলোয়াড়ের সামনে দাঁড়িয়ে আছে। শিবা এক ঝটকায় রুকসারকে ছেড়ে দিল। রুকসার কাচের সামনে দাঁড়িয়ে নিজের আঁচলটা ঠিক করে নিল। বিশ্বাস হচ্ছে না তো? রুকসার ঘুরে দাঁড়ালো। এবার সে ধীরে ধীরে শিবার দিকে এগিয়ে এলো। দুজনের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চির। রুকসার শিবের বুকের উপর হাত রেখে তার শার্টের বোতামের কাছে আঙুল বোলাতে লাগলো। তাহলে তাহলে আমাকে মেরে ফেল শিবা। রতন সান্যালের কুকুরের মতো আমাকেও গলা কেটে টেনে ভাসিয়ে দে, নাকি মারতে তোর হাত কাঁপছে? শিবা সম্মোহিতের মতো তাকিয়ে রইল রুকসারের দিকে। এই মেয়েটার স্পর্ধা আর রূপ আর মৃত্যুর সামনে দাঁড়িয়েও এর ম্যানুপুলেট করার ক্ষমতা শিবাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। একটা অদ্ভুত ডার্ক অ্যাট্রাকশন এর আগে শিবা অনুভব করেনি। সে বুঝতে পারছে এই মেয়েটা হয়তো বিষ, কিন্তু সেই বিষটা চেখে দেখার এক তীব্র বাসনা তার শিরায় শিরায় দৌড়তে শুরু করেছে। তুই বেঁচে গেলি রুকসার, কারণ তুই আমাকে একটা বড় খবর দিয়েছিস। শিবা নিজের গলা খাঁকারি দিয়ে নিজেকে সামলে নিল। কিন্তু যদি জানতে পারি তুই আমার সাথে খেলছিস, তাহলে তোর এই সুন্দর মুখটা আমি নিজের হাতে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেব। শিবা দরজার দিকে পা বাড়ালো। শিবা। পেছন থেকে রুকসার ডাকলো। শিবা থমকে দাঁড়ালো। তুই রতন সান্যালের হয়ে সারা জীবন খাটবি, নাকি নিজের রাজত্ব বানাবি, কোনটা? রুকসার এগিয়ে এসে শিবার পিঠে হাত রাখলো। ডকে আজ রাতে এসিবির একটা মুভমেন্ট আছে, তোকে আমি জায়গাটা বলতে পারি। তুই চাইলে মালটা উদ্ধার করে রতন সান্যালকে না দিয়ে নিজে এই শহরে রাজা হতে পারিস। আমি তোর পাশে থাকবো। শিবা ঘুরে তাকালো। রুকসারের চোখে চোখ রাখলো কয়েক সেকেন্ড, তারপর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই রুকসারের মুখের সেই দুর্বল সাহায্য প্রার্থীর ভাবটা মজবাজির মতো উধাও হয়ে গেল। সে আয়নার সামনে ফিরে গিয়ে আবার লিপস্টিকটা হাতে নিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক শয়তানি বিজয়ী হাসি। শিবা রুকসারের ফাঁদে পা দিয়েছে। এবার খিদিরপুর ডকের এই দিকটা সাধারণত রাত্রে কেউ মারায় না। সারি সারি মরচে ধরা শিপিং কন্টেনারগুলো যেন দানবের মতো অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। একটা কালো রঙের মাহিন্দ্রা থার এসে থামল 4 নম্বর গোডাউনের ঠিক পেছনে। হেডলাইট নিভিয়ে দেওয়া হলো। গাড়ি থেকে নামলো শিবা। তার হাতে একটা ভারী গ্লক 9mm পিস্তল। অন্যদিকে নামলো রুকসার। পরনে একটা কালো লেদার জ্যাকেট আর ডার্ক জিন্স, চুলগুলো শক্ত করে বাঁধা। এই চেহারায় তাকে সোনাগাছির মাদাম বলে চেনাই যাচ্ছে না।
শিবা নিচু গলায় ফিসফিস করে জিজ্ঞেস করলো, তুই শিওর যে এসিপি মালটা এখানেই রেখেছে? তার চোখ তীক্ষ্ণভাবে চারপাশের থেকে কিছু খুঁজে চলেছে। আমার সোর্স কখনো ভুল বলে না শিবা। রুকসার শিবার খুব কাছাকাছি দাঁড়িয়ে বলল, বাবার মারা যাওয়ার পর থেকে এসিবি মালটা সরানোর জন্য এই গোডাউনটাকে সেফ বলে মনে করছে। আজ রাতে ডিল হওয়ার কথা আছে। শিবা ইশারায় রুকসারকে তার পেছনে থাকতে বলল। কাদার মধ্যে দিয়ে নিঃশব্দে পা ফেলে তারা গোডাউনের আধখোলা শাটারের কাছে পৌঁছল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। শিবা পকেট থেকে একটা ছোট ফ্ল্যাশ লাইট বার করল। কয়টা কাঠের ক্রেট ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। শিবা ক্রেটগুলোর দিকে এগোতে যাবে, ঠিক সেই মুহূর্তে গোটা ডক এরিয়া যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। তীব্র আলোয় শিবা আর রুকসারের চোখ ধাঁধিয়ে গেল। মেগাফোনে একটা কর্কশ গলা গমগম করে উঠল, হ্যান্ডস আপ শিবা, যে যেখানে আছিস অস্ত্র ফেলে দে, ফেলে দে বলছি। শিবা হাত দিয়ে চোখ আড়াল করে দেখল কন্টেনারের ওপর থেকে অন্তত 15 পুলিশ তাদের দিকে অটোমেটিক রাইফেল তাক করে রয়েছে। আর সামনে দাঁড়িয়ে রয়েছে এসিপি আবির সেন। তার ঠোঁটে একটা ক্রূর হাসি। মা, আমি ভেবেছিলাম শুধু একটা ইঁদুর আসবে, কিন্তু এখানে তো দেখি রতন সান্যালের স্পেশাল কুত্তা আর সোনাগাছির ময়না পাখি দুজনেই একসাথে ফাঁদে পা দিয়েছে। এসিপি আবির সেন তাচ্ছিল্যের সুরে বলল। শিবা এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে বুঝতে পেরেছে এটা একটা ভীষণ বড় ট্র্যাপ। কেউ তাদের ইনফরমেশন লিক করেছে। ডাউন রুকসার। শিবা চিৎকার করে রুকসারের ঘাড়ের কাছে হাত দিয়ে তাকে সজোরে মাটিতে কাদার ওপর ফেলে দিল। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হলো গুলির বৃষ্টি। শিবা মাটিতে রোল করে একটা লোহার ক্রেটের পেছনে পজিশন নিল। তার গ্লক থেকে পরপর 3টে গুলি ফায়ার হলো। অপর থেকে একজন কনস্টেবল চিৎকার করে নিচে পড়ে গেল। শিবা, আমার ভয় করছে। রুকসার কাদার মধ্যে শুয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করল। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। শিবা একটা গুলি রিলোড করে রুকসারের দিকে তাকাল। মেয়েটার এই অসহায় অবস্থা দেখে শিবার ভেতরের রক্ষক সত্তাটা যেন জেগে উঠল। এই মেয়েটা তাকে বিশ্বাস করে এখানে এনেছে। একে সে কিছুতেই মরতে দিতে পারে না। শিবা তাকে দাঁত চেপে বলল, তুই আমার পেছনে থাকবি, একদম উঠবি না। চারপাশ থেকে গুলি ধেয়ে আসছে। শিবা বুঝতে পারল এখান থেকে বেরোতে না পারলে আজ রাতেই তাদের লাশ খুন হয়ে যাবে। সে একটা স্মোক গ্রেনেড পকেট থেকে বের করে সামনের দিকে ছুঁড়ে দিল। ঘন সাদা ধোঁয়ায় চারপাশটা ভরে গেল। রানা, শিবা রুকসারের হাত শক্ত করে খামচে ধরে অন্ধের মতো দৌড়তে শুরু করল। তারা কন্টেনারের গোলক ধাঁধার মধ্য দিয়ে দৌড়চ্ছে। পেছনে পুলিশের বুটের আওয়াজ আর এলোপাথারি ফায়ারিং। হঠাৎ একটা গুলি শো করে বাতাস ছেড়ে শিবার বাঁ কাঁধ এফোর ওপর করে বেরিয়ে গেল। শিবার মুখ থেকে একটা গোঙানি বেরিয়ে গেল। সে ছিটকে পড়ল একটা কন্টেনারের গায়ে। গরম রক্তে তার কালো শার্টটা ভিজে সপসপে হয়ে গেছে। রুকসার তার কাছে ছুটে এলো। শিবা, তোর রক্ত বেরোচ্ছে। শিবা যন্ত্রণায় মুখ বিকৃত করে রুকসারকে নিয়ে আবার দৌড়তে শুরু করলো। তারা ডকের পেছনের ভাঙা পাঁচিল টপকে কোনো মতে একটা পুরনো পরিত্যক্ত রেললাইনের কাছে এসে পড়ল। পুলিশ তখনও ডকের ভেতরে তাদেরকে খুঁজছে। সাইরেনের শব্দ ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। বৃষ্টির মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ল শিবা। তার কাঁধ থেকে অঝরে রক্ত ঝরছে। রুকসার শিবার পাশে বসে নিজের জ্যাকেটটা খুলে কাঁধের ক্ষতটা চেপে ধরল। তুই পাগল শিবা, নিজের জান বাজি রেখে তুই আমাকে বাঁচাতে গেলি। রুকসারের গলায় একটা অদ্ভুত আর্দ্রতা। শিবা যন্ত্রণায় চোখ বন্ধ করে হাসল। বলেছিলাম না, তুই এই নোংরা পৃথিবীর একমাত্র জিনিস যেটাকে আমি নিজের করতে চাই। রুকসার শিবার কাঁধ চেপে বসে আছে ঠিকই, কিন্তু তার চোখে সে আতঙ্কের ছিটে ফোটাও নেই।
বরং সেই শয়তানি হাসিটা তার ঠোঁটের কোণে আবার ফিরে এসেছে। সে শিবার কাঁধের রক্ত নিজের আঙুলে মেখে সেটা নিয়ে আপন মনে খেলছে। ঘরের ভেতরটা স্যাঁতস্যাঁতে টিম টিম করে জ্বলছে একটা 0 পাওয়ারের হলুদ বাল্ব। শিবা একটা কাঠের চেয়ারে খালি গায়ে বসে আছে। তার শক্ত পেশিবহুল শরীরে ঘাম আর বৃষ্টির জল মিলেমিশে একাকার। বাঁ কাঁধ থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে মেঝেতে। সে দাঁতে দাঁত চেপে একটা সিগারেট ধরানোর চেষ্টা করছে, কিন্তু যন্ত্রণায় হাত কাঁপছে তার। রুকসার এগিয়ে এসে শিবার হাত থেকে দেশলাই আর সিগারেটটা নিয়ে নিল। সে নিজে সিগারেটটা ধরিয়ে শিবার ঠোঁটের ফাঁকে গুজে দিল। তারপর একটা ফার্স্ট এড বক্স থেকে তুলো আর রেকটিফাইড স্পিরিট বের করলো। আস্তে আস্তে, একটু জ্বলবে। রুকসার ফিসফিস করলো, তবে তার গলার স্বর আগের থেকে একটু নরম হয়েছে এখন। রুকসার তুলোটা শিবার কাঁধের ক্ষতে ছোঁয়াতেই শিবা যন্ত্রণায় একটা চাপা গোঙানি করে উঠল। তার পেশিগুলো শক্ত হয়ে গেল। রুকসার খুব আলতো করে নিজের বাঁ হাত দিয়ে শিবার মাথাটা নিজের পেটের কাছে টেনে নিল। শিবার গায়ের কাঁচা রক্ত আর বারুদের গন্ধের সাথে মিশে যাচ্ছে রুকসারের দামি ফ্রেঞ্চ পারফিউমের মাদকতাপূর্ণ সুবাস। তোর এই মেয়েটার জন্য এত কিসের দরদ শিবা? শিবা চোখ বন্ধ করে সিগারেটের ধোঁয়া ছাড়ল। তুই তো এই শহরের সব থেকে ঠান্ডা মাথার খুনি, রতন সান্যালের বাঁ হাত তুই। আজ নিজের জান বাজি রেখে আমায় কেন বাঁচাতে গেলি? কারণ এই শহরে সবাই বেঈমান। রতন সান্যাল, এসিপি আবির সেন, সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তুই একা যে এই নোংরা খেলায় আমার পাশে দাঁড়িয়েছিস। শিবা হঠাৎ চোখ খুলে রুকসারের দিকে তাকালো। তার চোখে এক ভয়ঙ্কর আদিম ক্ষুধা রয়েছে। সে ডান হাত দিয়ে রুকসারের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে নিল। দুজনের মধ্যে এখন 1 মিলিমিটারও দূরত্ব নেই। আমি তোকে বাঁচাতে চাইনি রুকসার। শিবা রুকসারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি আমার জিনিসকে আগলাতে গেছিলাম। তুই এই নোংরা পৃথিবীর একমাত্র জিনিস যেটাকে আমি নিজের করতে চাই, আমার রানী করে রাখতে চাই। রুকসারের চোখের দ্বারায় একটা অদ্ভুত ঝিলিক খেলে গেল। সে আলতো করে নিজের 2 হাত শিবার গলার দুপাশে রাখল। তার বুড়ো আঙুল শিবার গলার ধমনীর ওপর কাঁপছে, ঠিক যেখানে চাপ দিলে একজন মানুষ কয়েকটা সেকেন্ডে মারা যেতে পারে। সে আস্তে আস্তে ঝুঁকে শিবার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। একটা বন্য আদিম উত্তেজনায় মেতে উঠল তারা। এই চুম্বনে কোনো পবিত্রতা নেই, আছে শুধু রক্ত, বারুদ আর ক্ষমতার চরম নেশা। শিবা ভাবছে সেই ভয়ঙ্কর মোহময়ী মেয়েটাকে চিরকালের জন্য জয় করে নিয়েছে। কিছুক্ষণ পর শিবার কাঁধে ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে। সে বিছানায় আধশোয়া অবস্থায় রয়েছে। রুকসার তার বুকের কাছে মাথা রেখে শুয়ে। শিবা হঠাৎ গম্ভীর গলায় বলল, ডকে আজ রাতে এসিপি একা আসেনি রুকসার। ওরা আগে থেকেই জানতো আমরা ওখানে যাব। কেউ একটা খবর লিক করেছে। রুকসার চমকে ওঠার নিখুঁত অভিনয় করল। কে করতে পারে? শিবা ঘৃণ্য স্বরে বলল, রতন সান্যাল। আমি খবর পেয়েছি বাবান সিবিআই এর কাছে রাজসাক্ষী হতে যাচ্ছিল। রতন নিজের গদি আর সিন্ডিকেট বাঁচাতে নিজের ছেলেকে নিজেই খুন করিয়েছে, আর সেই খুনের দায় আমার ঘাড়ে চাপিয়ে এসিপিকে দিয়ে আমাকে এনকাউন্টার করানোর ছক কষেছিল। তাহলে এবার কি করবি তুই? রুকসার শিবার বুকের ওপর দিয়ে মুখ তুলে তাকালো। এবার আমি দাবার বোর্ড উল্টে দেব। শিবা হাসল। আমি আমার সোর্স দিয়ে ওই ব্ল্যাক বুক আর হিরের ব্যাগটা ট্র্যাক করে ফেলেছি। কাল রাতে রতন সান্যাল আর এসিপি আবির সেন
দুজনকে আমি হাওড়ার ওই পরিত্যক্ত জুট মিলে ডাকবো, প্রমাণ সমেত ওদের ব্ল্যাকমেইল করব। হয় ওরা পুরো সোনাগাছি আর ডকের কন্ট্রোল আমার হাতে তুলে দেবে, না হলে কাল সকালেই সিবিআই এর হাতে সব প্রমাণ চলে যাবে। রুকসার শিবার বুকে একটা আলতো চুমু খেলো। তুই শুধু এগিয়ে যা শিবা, আমি তোর ছায়ার মতো তোর সঙ্গে আছি। শিবা শান্তিতে চোখ বন্ধ করল। সে ক্লান্ত, তার শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। রুকসার বিছানা থেকে নিঃশব্দে উঠে দাঁড়ালো। তার মুখে এখন আর সেই প্রেমিকার ছায়া নেই। সে শিবার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। সে নিজের লেদার জ্যাকেটের পকেট থেকে ফোনটা বের করলো। মোবাইলের স্ক্রিনের আলোয় তার মুখটা যেন একটা শয়তানের মতো দেখাচ্ছে। একটা আননোন নাম্বারে মেসেজ টাইপ করলো। মাছ পুরো বড়শিতে গেঁথেছে। কাল রাত 12টায় হাওড়া জুট মিল। ফোর্স রেডি রাখো, কাল রাতেই খেলা শেষ। মেসেজটা সেন্ড করে রুকসার ফোনটা বন্ধ করলো। জানলার বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু রুকসারের চোখের ভেতরে শুধুই এক অনন্ত অন্ধকার। হাওড়ার এই পরিত্যক্ত কারখানাটা শিবার নিজস্ব ইন্টারোগেশন রুম। ঘরের মাঝখানের ছাদ থেকে ঝোলানো একটা কপি কলের চেন, আর সেই চেনের সাথে পা বেঁধে উল্টো করে ঝোলানো আছে লালটুকে। লালটু হলো বিধায়ক রতন সান্যালের ডান হাত এবং বাবানের সবচেয়ে কাছের লোক। শিবা একটা লোহার রড নিয়ে লালটুর চারপাশে ঘুরছে। তার বাঁ কাঁধে ব্যান্ডেজ, কিন্তু চেহারায় কোনো ক্লান্তির ছাপ নেই। চোখের দৃষ্টিটা ঠিক যেন শিকারী চিলের মতো। আমি তোকে আর একবার সুযোগ দিচ্ছি লালটু। শিবা লোহার রডটা মেঝেতে ঘষতে ঘষতে বলল, বাবান মরার আগে ওই ফেক পাসপোর্টের ব্ল্যাক বুক আর হীরের চালানটা কোথায় লুকিয়েছিল? বাবানকে রতনদার নিজের কোন লোক দিয়ে খুন করিয়েছে? লালটুর নাক মুখ দিয়ে অঝরে রক্ত পড়ছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি কিছু জানি না শিবা ভাই। রতনদা আমাকে মেরে ফেলবে। শিবা আর কোনো কথা বলল না। সে রডটা তুলে সজোরে লালটুর পাঁজরে একটা বাড়ি মারল। ঠিক আছে, রতনদা তোকে পরে মারবে, এখন বরং আমি একটু সুখ দিই। লালটু ডুকরে কেঁদে উঠল। বলছি 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 বাবার মারা যাওয়ার আগের দিন ওই ব্যাগটা ডকের 4 নম্বর গোডাউনে লুকিয়েছিল, কিন্তু কাল রাতে পুলিশ রেডের পর মালটা ওখান থেকে সরিয়ে এসিপি আবির সেন নিজের কাছে রেখে দিয়েছে। আর 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 বাবানকে রতনদা খুন করায়নি শিবা, বাবানকে খুন করেছে। লালটু ঢোক গিলল। কে করেছে? শিবা রডটা লালটুর গলার কাছে ধরল। রতনদার অর্ডার ছিল না, বাবানকে খুন করেছে ওই রুকসার মাগিটার লোকেরা। বাবান ওর কোঠায় গিয়েছিল মালটা নিয়ে ডিল করতে। রুকসার মালটা হাতানোর জন্য বাবানকে গলা কেটে মারে আর বডিটা ওই হোটেলেই ফেলে রেখে আসে। তারপর রতনদাকে ফোন করে বলে তুই নাকি বাবানকে মেরেছিস। শিবার হাতের রডটা খসে পড়ল মাটিতে। কি বলল লালটু? রুকসার, যে মেয়েটা কাল রাতে তার বুকে মাথা রেখে তাকে ভরসা দিচ্ছিল, সে যে মেয়েটাকে বাঁচানোর জন্য শিবা নিজের বুকে গুলি খেতে যাচ্ছিল, সে। শিবা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্কের শিরাগুলো দপদপ করছে। শিবা বিড়বিড় করে বলল, তুই মিথ্যে কথা বলছিস। না শিবা না, মাইরি বলছি, বিশ্বাস কর। রুকসার আর এসিপি আবির সেন দুজনে মিলেই গেম প্ল্যান করেছে। ওরা তোকে আর রতনদাকে লড়িয়ে দিয়ে পুরো সোনাগাছি আর ঢকটা দখল করতে চায় রে। হ্যাঁ, বিলাসবহুল ফ্ল্যাটের সোফায় পা তুলে বসে রয়েছে রুকসার। তার হাতে দামি সিঙ্গেল মল্ট হুইস্কির গ্লাস, পরনে একটা
লাল রঙের সিল্কের ড্রেস। তার উল্টো দিকে ইজি চেয়ারে বসে আছে এসিপি আবির সেন। টেবিলের ওপর রাখা সেই বহু চর্চিত লেদার ব্যাগ, যার ভেতরে ব্ল্যাক বুক আর কোটি টাকার হিরে। কাল রাতে নাটকটা কিন্তু দারুণ ছিল আবির। রুকসার গ্লাসে চুমুক দিয়ে হাসল। শিবা একদম পারফেক্ট বোকার মতো আমার প্রেমে পড়ে গেছে। ও ভেবেছে ও আমাকে বাঁচিয়েছে, আসলে ও এটাই জানে না যে ও আমার পাতা ফাঁদেই পা দিয়েছে। এসিপি আবির সেন হাসল। কিন্তু লালটু তো সব জানে। শিবা ওকে তুলে নিয়ে গেছে। যদি লালটু বলে দেয় যে বাবানকে তুই মেরেছিস? রুকসার হো হো করে হেসে উঠল। আরে লালটু তো বলবেই। আরে আমি তো লালটুর ডেরার খবরটা শিবার ইনফর্মারকে দিয়েছি। শিবা এখন জেনে গেছে যে বাবানকে আমিই মেরেছি, আর মালটা তোমার কাছে আছে। এসিপি ভুরু কুঁচকে সোজা হয়ে বসল। হোয়াট? তুই পাগল হয়েছিস রুকসার? শিবা যদি জানে তুই বেইমানি করেছিস, ও তোকে জ্যান্ত পুঁতে দেবে। শিবা আমাকে ছোঁয়ার সুযোগই পাবে না। রুকসার টেবিল থেকে একটা সিগারেট তুলে নিল। এসিপি নিজে লাইটার জেলে সেটাকে ধরিয়ে দিল। ধোঁয়া ছেড়ে রুকসার বলল, শিবা আজ রাতে তোমাকে আর রতন সান্যালকে হাওড়ার পরিত্যক্ত জুট মিলে ডাকবে। ও ভাববে ও তোমাদের দুজনকেই শেষ করে দেবে, আর উল্টো দিক থেকে রতন সান্যালও ফোর্স নিয়ে চলে আসবে শিবাকে মারতে। এসিপি সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করল, আর তুই কি করবি? আমি ঠিক রাত 12টায় ওখানে পৌঁছবো। তার আগে তুমি তোমার স্পেশাল এনকাউন্টার স্পটটা নিয়ে জুট মিলে ঘোরাফেরা করবে। জুট মিলটা পুরোটাকে ঘিরে ফেলবে। রতন সান্যাল আর শিবা দুজনেই আজ রাতে ক্রস ফায়ারে মারা পড়বে। কাল খবরের কাগজে হেডলাইন হবে, গ্যাং ওয়ারে কুখ্যাত মাফিয়া শিবা আর দুর্নীতিগ্রস্ত বিধায়কের মৃত্যু। বীরত্বের জন্য এসিপি আবির সেনকে মেডেল। এসিপি আবির সেন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল রুকসারের দিকে। আর তুই হবি আন্ডারওয়ার্ল্ডের নতুন সম্রাজ্ঞী। আরে ব্রিলিয়ান্ট প্ল্যান। রুকসার হাসল, কিন্তু তার চোখ দুটো যেন নেকড়ের মতো জলজল করে উঠল। সে একটা অদৃশ্য সুতো দিয়ে শিবা, রতন সান্যাল, এসিপি এই তিনটে পুতুলকে নাচাতে শুরু করেছে। ঘরের ভেতর আলো প্রায় নেই বললেই চলে। জানলার বাইরের স্ট্রিট ল্যাম্পের আলো এসে পড়ছে রুকসারের মুখের অর্ধেকটায়, বাকি অর্ধেকটা গাঢ় অন্ধকারে ডুবে আছে। রুকসার বিছানায় হেলান দিয়ে বসে একটা সরু সিগারেট টানছে। সিঁড়িতে ভারী বুটের আওয়াজ পেল সে। দরজা খুলে ভেতরে ঢুকলো শিবা। শিবা, কি খবর পেলি লালটুর থেকে? রুকসার তাড়াতাড়ি সিগারেটটা অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে নিখুঁত উৎকণ্ঠা। শিবা দরজা ভেতর থেকে ছিটকিনি তুলে বন্ধ করল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল রুকসারের দিকে। তার চোখের দৃষ্টি একদম শূন্য, যেন সে রুকসারের শরীর ভেদ করে পিছনের দেওয়ালটাকে দেখছে। খবর পেয়েছি, খুব বড় খবর পেয়েছি রুকসার। শিবা রুকসারের একদম সামনে এসে দাঁড়ালো। রুকসার শিবার বুকে হাত রাখল। কে কে মেরেছে বাবানকে? মালটা কোথায়? শিবা নিজের বাঁ হাতটা তুলে রুকসারের নরম গালে রাখল। বুড়ো আঙুল দিয়ে আলতো করে তার ঠোঁটের পাশটা ছুঁল। লালটু বলল, বাবানকে রতনদাই লোক দিয়ে খুন করিয়েছে। শিবা রুকসারের চোখের দিকে তাকিয়ে নিখুঁত মিথ্যেটা বলল। সে দেখতে চাইল রুকসারের রিয়াকশন কি হয়। রুকসারের চোখে 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য একটা স্বস্তির ঝলক খেলে গেল, যে শিবার চোখ এড়ালো না। রুকসার শিবার বুকে মাথা রাখল। আমি জানতাম রতন সান্যাল নিজের গদি বাঁচাতে নিজের রক্ত কেউ ছাড়েনি, আর তোকে ফাঁসাতে চেয়েছিল। মালটা কোথায় শিবা? মালটা এসিপি আবির সেনের কাছে। শিবা রুকসারের চুলে হাত বোলাতে বোলাতে বলল, এসিপি আর রতনদা মিলে আমাকে সরানোর প্ল্যান করেছে, কিন্তু ওরা জানে না শিবা অত সহজে মরে না।
শিবা হঠাৎ রুকসারের কোমরটা শক্ত করে চেপে ধরল, এতটাই শক্ত করে যে রুকসার একটু কোঁকিয়ে উঠল। রুকসার ফিসফিস করে বলল, শিবা, লাগছে। শিবা মুখটা রুকসারের একদম কানের কাছে নিয়ে গেল। একটা কথা বলবি রুকসার, তোর এই সুন্দর শরীরটার ভেতরে কি কোনো হৃদয় আছে নাকি পুরোটাই বিষ? রুকসার এক মুহূর্তের জন্য জমে গেল। শিবা কি কিছু জেনে গেছে? কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে শিবার শার্টের কলারটা টেনে শিবাকে নিজের ঠোঁটের কাছে আনলো। বেশি তো শিবা। রুকসার শিবার ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর ঠিক আগের মুহূর্তে ফিসফিস করলো, আর সেই বিষটা তুই নিজের ইচ্ছায় পান করেছিস। এবার আর তোর ফেরার রাস্তা নেই। শিবা হাসল, একটা ঠান্ডা অথচ নিষ্ঠুর হাসি। ফেরার রাস্তা আমি রাখিও নি। শিবা রুকসারকে ছেড়ে দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। আজ রাতে খেলা শেষ হবে। আমি রতনদা রেসিপি দুজনকে মেসেজ পাঠিয়েছি। অর্ডার বাতিল, জুট মিলে আজ রাত ঠিক 12টায়। ওদের বলেছি আমার কাছে ওই ব্ল্যাক বুকের অরিজিনাল কপিটা আছে আর আমি ডিল করতে চাই। রুকসার জিজ্ঞেস করলো, ওরা আসবে? আসতে ওদের হবে। নিজেদের কেচ্ছার প্রমাণ আমার হাতে থাকতে ওরা রাতে ঘুমোতে পারবে না। শিবা পকেট থেকে তার গ্লক পিস্তলটা বের করে ম্যাগাজিন চেক করতে লাগলো। আমি আজ রাতে 2টো লাশ ওই জুট মিলে ফেলে রেখে আসবো। তারপর তুই আর আমি এই শহরের রাজা আর রানী হব। তুই আমার সাথে থাকবি তো রুকসার? রুকসার এগিয়ে গিয়ে শিবার পিঠে হাত রাখলো। তোর ছায়ার মতো শিবা, তুই শুধু এগিয়ে যা। শিবা ঘুরে রুকসারের কপালে একটা চুমু খেলো। তৈরি থাকিস, আমি জুট মিলে ঢুকলে তোকে সিগন্যাল দেব, তুই তখন পেছনের গেট দিয়ে ঢুকবি। শিবা পিস্তলটা পকেটে ঢুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই রুকসারের মুখের প্রেমিকার মুখোশটা খসে পড়ল। সে দ্রুত নিজের ফোনটা বের করল। এসবি আবির সেনকে ডায়াল করলো সে। হ্যালো আবির। রুকসারের গলা এবার সম্পূর্ণ বদলে গেছে। শিবা আজ রাত 12টায় জুট মিলে রতন সান্যালকে ডেকেছে। তুমি তোমার স্পেশাল স্কোয়াড তৈরি করে রাখো। শিবা জুট মিলে ঢোকা মাত্রই তোমরা চারিদিক ঘিরে ফেলবে। রতন আর শিবা আজ রাতে ওই জুট মিল থেকে যেন জ্যান্ত না ফেরে। ফোনটা কেটে রুকসার আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের ঠোঁটের লাল লিপস্টিকটা টিস্যু দিয়ে মুছে ফেলল। আজ রাতে আর কোনো প্রেমিকার অভিনয়ের দরকার নেই। আজ রাতে যে রক্তের খেলা হবে সেই রক্তের উপর দাঁড়িয়ে সে নিজের সিংহাসন দখল করবে। জুট মিলের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। শুধু ছাদের একটা ভাঙা অংশ দিয়ে বাইরের বিদ্যুতের আলো মাঝে মাঝে ভেতরে এসে পড়ছে। সেই আলোয় দেখা যাচ্ছে মিলের ঠিক মাঝখানে একটা উঁচু লোহার প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছে শিবা। পরনে কালো শার্ট, হাতে একটা লেদার ব্যাগ। শিবার মুখের পেশিগুলো পাথরের মতো শক্ত, চোখে একটা আদিম হিংস্রতা। হঠাৎ মিলের বাইরের দিক থেকে একাধিক গাড়ির টায়ার ঘষার তীক্ষ্ণ আওয়াজ শোনা গেল। মিলের বিশাল লোহার দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। 3টে এসইউভির জোরালো হেডলাইটের আলো এসে পড়ল শিবার ওপর। চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আলো। আলোর পেছন থেকে এগিয়ে এলো বিধায়ক রতন সান্যাল। তার দুপাশে অন্তত 8 জন সন্ডা মার্কা বডিগার্ড, সবার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র। তুই বড্ড বাড়াবাড়ি করে ফেলেছিস শিবা। রতন সান্যালের কর্কশ গলা জুট মিলের দেওয়ালে প্রতিধ্বনিত হলো। আমি তোকে বলেছিলাম লাশ গুম করতে আর মালটা আমার কাছে নিয়ে আসতে, আর তুই উল্টে আমাকেই ব্ল্যাকমেল করার সাহস দেখাচ্ছিস। মালটা দে, আর এই শহর ছেড়ে চিরকালের জন্য দূর হয়ে যা, না হলে আজ এই জুট মিলটাই তোর কবরখানা হবে। শিবা
একটু নড়ল না। সে প্ল্যাটফর্মের ওপর দিয়ে তাচ্ছিলের হাসি হাসল। মালটা আমার কাছে নেই রতন। রতন সান্যাল বন্দুক উঁচিয়ে ধরল। তাহলে তোর হাতের ওই ব্যাগটায় কি? ঠিক সেই মুহূর্তে জুট মিলের পেছনের দিকে একটা ছোট দরজা ভেঙে হুড়মুড় করে ভেতরে ঢুকল এসিপি আবির সেন এবং তার স্পেশাল এনকাউন্টার স্কোয়াড। শিবার হাতের ওই ব্যাগটায় শুধু কিছু পুরনো খবরের কাগজ আছে রতনদা। অন্ধকার থেকে বেরিয়ে এলো এসিপি আবির সেন। তার মুখে একটা শয়তানি বিজয়ী হাসি। আর আসল মালটা আছে আমার ডেরায়। রতন সান্যাল চমকে এসিপির দিকে ঘুরল। আবির, তুই এখানে কি করছিস? আর মাল তোর কাছে মানে? মানে খেলা শেষ রতনদা। আবির সেন তার সার্ভিস রিভলভার বের করল। তুমি আর শিবা দুজনেই আজ রাতে ক্রস ফায়ারে মরতে চলেছ। আমি খবর পেয়েছি তোমরা নাকি এখানে গ্যাংওয়ার করছো। আরে তোমাদের দুজনকে খতম করে আমি কালকে মেডেল নেব। আর পুরো সোনাগাছি আর ডকের কন্ট্রোল আমার হাতে থাকবে। এসিপির ফোর্স রতন সান্যাল এবং শিবা দুজনের দিকেই বন্দুক তাক করল। রতন সান্যালের লোকেরাও এসিপির দিকে বন্দুক ঘোরালো। যে কোনো মুহূর্তে একটা স্ফুলিঙ্গ আর সব শেষ। শিবা প্ল্যাটফর্ম থেকে ধীরে সুস্থে নিচে নেমে এলো। তুমি এতটাও চালাক নও এসিপি যতটা তুমি নিজেকে ভাবো। রতনদা, তুমি ভেবেছিলে বাবান সিবিআই এর কাছে যাচ্ছে বলে তুমি নিজেই বাবানকে মারার অর্ডার দিয়েছিলে, কিন্তু বাবানকে তোমার লোক মারেনি। বাবান সিবিআই এর কাছে যাচ্ছিল না। রতন সান্যালের চোখ কপালে উঠে যায়। কি বকছিস তুই? সত্যি বলছি রতনদা, শিবা এসিপি আবির সেনের দিকে আঙুল তুলল। বাবানকে খুন করেছে রুকসার আর এই এসিপি। ওরা বাবানকে ব্রেন ওয়াশ করেছিল তোমার থেকে মালটা চুরি করার জন্য। তারপর ওরা বাবানকে গলা কেটে মারে আর তোমাকে বেনামি ফোন করে ভয় দেখায় যে বাবান পুলিশের কাছে যাচ্ছে। নিজের ছেলেকে সন্দেহ করে বসলে আর ওরা সেই সুযোগে মালটাও হাতালো, আবার তোমাকেও ফাঁসিয়ে দিল। জুট মিলে পিন পতন নিস্তব্ধতা, শুধু বৃষ্টির আওয়াজ। রতন সান্যালের চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেল। সে নিজের ছেলের খুনিকে চোখের সামনে দেখতে পাচ্ছে। তার নিজের টাকায় পোষা পুলিশ অফিসার তাকে ধোঁকা দিয়েছে। চোরের বাচ্চা! রতন সান্যাল গর্জে উঠল এবং কোনো কিছু না ভেবেই সরাসরি এসিপি আবির সেনের দিকে গুলি চালালো। গুলিটা আবির সেনের কাঁধ ঘেঁষে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে জুট মিলটা একটা রণক্ষেত্রে পরিণত হলো। এসিবির ফোর্স এবং রতনের বডিগার্ডরা একে অপরের ওপর এলোপাথারি ফায়ার করতে লাগলো। শিবা ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে এক লাফে একটা বিশাল মেশিনের আড়ালে চলে গেল। তার গ্লক 9mm পিস্তল গর্জে উঠল। সে রতনের দুজন লোককে এবং এসিপির একজন স্পেশাল ফোর্সের লোককে নিখুঁত নিশানায় মারতে ফেলে দিল। কাদার মধ্যে শুয়ে স্পার্ক আর বারুদের ধোঁয়ার মধ্যে শিবা নিজের শিকার ধরছে। রতন সান্যাল একটা ক্রেটের পেছনে লুকিয়ে গুলি চালাচ্ছিল। শিবা পেছন থেকে এসে রতনের পায়ে গুলি করল। রতন মাটিতে পড়ে যেতেই শিবা তার কলার টেনে ধরে তাকে প্ল্যাটফর্মের কাছে নিয়ে এলো। অন্যদিকে এসিপি আবির সেন গুলি শেষ হয়ে যাওয়ায় রিলোড করার চেষ্টা করছিল। শিবা দূর থেকে একটা নিখুঁত ফায়ারে এসিপির হাতের কবজি উড়িয়ে দিল। এসিপির হাত থেকে বন্দুক ছিটকে পড়ল। সে যন্ত্রণায় চিৎকার করে হাঁটু গেড়ে বসে পড়ল। মিনিট 10 এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর চারপাশটা হঠাৎ শান্ত হয়ে গেল। রতনের সব লোক এসবির ফোর্স মাটিতে পড়ে কাতরাচ্ছে বা মারা গেছে। বাতাসে শুধু বারুদ, পোড়া মাংস আর রক্তের তীব্র গন্ধ। শিবা হাঁপাতে হাঁপাতে এসিবি আর রতন সান্যালের মাঝখানে এসে দাঁড়ালো। তার নিজেরও পেটের একপাশ ছুঁয়ে একটা গুলি বেরিয়ে গেছে। শার্ট রক্তে ভিজে গেছে, কিন্তু তার চোখে বিজয়ের উল্লাস। বলেছিলাম না এসিপি, শিবাও তো সহজে মরে না। শিবা এসিপির মাথায় বন্দুক ঠেকাল। রতন সান্যাল পা চেপে ধরে গোঙাতে গোঙাতে বলল, আমাকে 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 ছেড়ে দে শিবা। আমি তোকে সব দিয়ে দেবো। তুই 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 যা চাইবি তাই। শিবা হাসল, একটা দানবীয় হাসি। সে ভাবে
সে হয়তো খেলাটা জিতে গেছে। এই শহরের ক্ষমতা এখন হয়তো তার হাতের মুঠোয়। সে শুধু অপেক্ষা করছে তার রানীর জন্য। রুকসার এক্ষুনি এলো বলে তারা একসাথে এই নতুন সাম্রাজ্যের সূচনা করবে। শিবা দরজার দিকে তাকালো। তার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল, কিন্তু দরজার ওপারে যে ছায়াটা এসে দাঁড়ালো তাকে দেখে শিবার হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। জুটমিলের বিশাল দরজার ওপারে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে ভেতরের টিমটিমে আলো এসে দাঁড়ালো। শিবার মুখের হাসিটা চওড়া হলো। রুকসা, তুই এসেছিস? দেখ, আমি বলেছিলাম না আজ রাত থেকে এই শহরটা তোর আর আমার। রুকসার এগিয়ে গেল। তার পরনে সে কালো লেদার জ্যাকেটটা নেই, বরং একটা গাঢ় মেরুন রঙের সিল্কের শাড়ি। চুলগুলো নিখুঁতভাবে পরিপাটি করা। তার হাঁটার ভঙ্গিতে আজ কোনো তাড়াহুড়ো নেই, আছে এক অদ্ভুত রাজকীয় অহংকার। রুকসারের ডান হাতটা শাড়ির আঁচলের নিচে লুকোনো। সে ধীর পায়ে শিবার দিকে এগিয়ে যেতে লাগলো। রুকসার একদম শান্ত বরফ শীতল গলায় বলল, হ্যাঁ শিবা, আমি এসেছি। সে শিবার থেকে মাত্র 10 হাত দূরে এসে দাঁড়ালো। রতন সেনাল পা চেপে ধরে মাটি থেকে মুখ তুলে রুকসারকে দেখল। তুই ওই আরব জাতিটা যে যে আমার ছেলেকে চুপ কর শুয়োর। রুকসার রতন সেনালের দিকে না তাকিয়ে ধমক দিল। তারপর সে আবার শিবার চোখের দিকে তাকালো। শিবার চোখ দুটো আনন্দে চকচক করছে। তুই ঠিকই বলেছিলিস শিবা। রুকসার তার ডান হাতটা আঁচলের তলা থেকে বের করল। তার হাতে একটা রুপুলি রঙের .32 ক্যালিবারের লিভার। আজ রাত থেকে এই শহরটার রাজা বদলে যাবে। শিবা কিছু বোঝার আগে রুকসার সরাসরি শিবার বুকের দিকে রিভলভার তাক করলো। শিবার মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে এলো। তার হাত থেকে গ্লক পিস্তলটা পড়ে গেল। একটা অবিশ্বাসের ধাক্কায় তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। শিবা টলতে টলতে প্ল্যাটফর্মের গায়ে হেলান দিয়ে ধুলোয় বসে পড়ল। তার ফুসফুস এফোর ওফোর হয়ে গেছে। শিবা রক্তমাখা মুখে হাঁপাতে হাঁপাতে বলল, রুকসার তুই? রুকসার হাসতে হাসতে শিবার কাছে এসে হাঁটু গেড়ে বসল। সে নিজের নরম হাত দিয়ে শিবার গালটা আলতো করে ছুঁল, ঠিক যেমনটা সে আগের রাতে সেফ হাউসে করেছিল। রুকসার শিবার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই বড্ড ইমোশনাল হয়ে পড়েছিলিস শিবা। তুই ভেবেছিলিস তুই আমাকে বাঁচাবি, আমার রক্ষা করতে হবে। এই সোনাগাছিতে নিয়মটা না বাকি সাধারণ দুনিয়ার থেকে অনেকটাই আলাদা। এখানে ওই নেকা কান্না ফ্যাচপ্যাচানি এসবের কোনো জায়গা নেই, বুঝলি তো? কম দিন তো হলো না এখানে আছি। থাকতে থাকতে নিয়মগুলো ধাতে সয়ে গেছে। সব সেন্টিমেন্ট, ইমোশন সব বোগাস। আসল জিনিসটা হল পাওয়ার। পাওয়ার যার কাছে পুরো দুনিয়া তার বসে। শিবা খামচে ধরার চেষ্টা করলো রুকসারকে, কিন্তু তার শরীরে আর কোনো জোর নেই। বাবানকে আমি ব্রেন ওয়াশ করেছিলাম সিবিআই এর কাছে গিয়ে নাটকটা করার জন্য, যাতে রতন ভয় পেয়ে নিজের ছেলেকে মারে। আর আমি এসিবিকে ডেকে পাঠিয়েছিলাম যাতে তুই পুলিশের উপর রাগ করে আমাকে অন্ধের মতো বিশ্বাস করিস। রুকসার উঠে দাঁড়ালো। সে এসিপি আবির সেনের দিকে তাকালো। আর এসিপি সাহেব, তুমি কি ভেবেছিলে? তুমি ভেবেছিলে আমাকে ইউজ করে তুমি প্রমোশন নেবে, তাই তো? আমি অনেক আগেই সিবিআই এর অ্যান্টি ট্রাফিকিং চিফকে মেসেজ করে দিয়েছি। পুরো জুট মিলটা এখন তারা ঘেরাও করে রেখেছে। শুনতে পাচ্ছ বাইরে সাইরেনের আওয়াজ? রুকসার শিবার পায়ের কাছে পড়ে থাকা সে ব্ল্যাক বুক আর হিডের ব্যাগটা তুলে নিল। শিবা ছিল আমার দেওয়ার সব থেকে স্ট্রং পড়ে। রুকসার শিবার দিকে শেষবারের মতো তাকালো। শিবার চোখের দৃষ্টি ততক্ষণে ঝাপসা হয়ে এসেছে। তার ডার্ক রোম্যান্স, তার ক্ষমতা সবটাই ছিল এই মেয়েটার পাতা একটা নিখুঁত ফাঁদ।
বোর্ডে দিয়ে রাজাকে কিস্তিমাত করলাম। এবার গেম ওভার। রুকসার ব্যাগটা হাতে নিয়ে জুট মিলের পেছনের একটা গোপন সুড়ঙ্গ দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পুলিশ মেন দরজা ভেঙে ভেতরে ঢোকার ঠিক আগের মুহূর্তে শিবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। খবরের প্রথম পাতার উপর আজকে হেডলাইন, হাওড়া জুট মিলে পুলিশের বিরাট এনকাউন্টার, গ্যাংওয়ারে মৃত্যু বিধায়ক রতন সান্যালের, দুর্নীতির দায় অ্যারেস্ট এসপি আবির সেন, নিহত কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন শিবা। কাগজটা রাখা আছে একটা দামি কাঁচের টেবিলে। সোনাগাছির সবচেয়ে বিলাসবহুল কোঠাবাড়ির ছাদে একটা রাজকীয় চেয়ারে বসে রয়েছে রুকসার। পরনে দামি শাড়ি, গলায় ভারী সোনার গয়না, চোখে রোদ চশমা। তার সামনে লাইন দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেদিরপুর ডক, হাওড়া আর সোনাগাছির সমস্ত গ্যাং লিডার, রাজনৈতিক চামচা আর দালালরা। একজন দালাল এগিয়ে এসে রুকসারের পায়ের কাছে একটা ব্রিফ কেস খুলল, থরে থরে সাজানো টাকার বান্ডিল। রুকসার চায়ের কাপে একটা ছোট চুমুক দিল, তারপর নিজের রোদ চশমাটা একটু নামিয়ে সামনে লোকগুলোর দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই চেনা হিমশীতল এবং নিষ্ঠুর হাসি। শহরের নতুন কুইন সে। একটা শয়তানকে মেরে আর একটা নতুন শয়তানের জন্ম হলো।